মাধ্যমে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নিকট বিনীত অনুরোধ রাখছি, কসবেশ্বরী কালী মন্দির এলাকায় একটি পুলিশ সাব স্টেশন স্থাপন করার জন্য। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বৃন্দাবন ঘাট বাজারে কেন বলছি এটা এমন একটা জায়গা, কল্যাণপুর বিধানসভার অংশ, কিন্তু খোয়াই ব্লক আওতাধীন। এটা না খোয়াই কভার করতে পারে না কল্যাণপুর থেকে, এবং সেটা বৃন্দাবন ঘাট বাজার, চেকরি, পূর্ব চেকরি, তাঁতিবস্তি, কুলাশিকর, বিক্রম, হাজারিপাড়া, একটা বিরাট অংশ। এই অংশটা দীর্ঘদিন ধরে এই এলাকার দাবি, এটা নিজের পয়েন্ট। কোন কিছু অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে খোয়াই থেকে সেটা অনেক দূর কাভার করা সম্ভব, বা কল্যাণপুর থেকে সম্ভব নয়। অংশটা কল্যাণপুর বিধানসভা, কিন্তু খোয়াই ব্লকের আওতায়। এবং বৃন্দাবন ঘাটবাজারের বর্তমানে এসকিউ ক্যাম্প রয়েছে, পাকা ঘর রয়েছে, সমস্ত ব্যবস্থা রয়েছে, 3 জন এসকিউ সেখানে রয়েছে। এই জায়গায় যদি এটা হয়, এবং দীর্ঘদিনের এমনিতে নয়, জাতি জনের সকল অংশের মানুষের বসবাস, হিন্দুস্তানি, ঠিক আছে, এই জিনিসটা করলে আমি মনে করি আমাদের ওই এলাকার যে কোনো ধরনের ইনসিডেন্ট ঘটলে সেটা কাভার করা সম্ভব হবে। আমি বিশ্বাস করি আপনার মাঝে আমাদের মধ্যে মুখ্যমন্ত্রী প্রত্যেক সময় গুরুত্ব দিয়ে থাকেন, ওই জিনিসটা যদি গুরুত্ব সহকারে করে তাহলে আমাদের ওই এলাকার মানুষ উপকৃত হবে। মাননীয় মহোদয়, বর্তমান সময়ে আমাদের রাজ্যের যে প্রশাসনিক ব্যবস্থা সেদিক থেকে খুবই ভালো। তদ্রুপ আমাদের কমলপুর মহকুমাতেও প্রশাসনিক ব্যবস্থা ভালো, কিন্তু তারপরেও আমাদের যে দুর্গাচমনি বাজার এলাকায় সুরমা বিধানসভার একটি পুলিশ ফাঁড়ি অত্যন্ত প্রয়োজন। সেটা হল আমাদের দুর্গাচমনি বাজার এলাকার পাশাপাশি রয়েছে আমাদের কয়েকটি পঞ্চায়েত এলাকা, যেমন চলুবাড়ি, বামনচড়া, মহাবীর, দেবীচড়া, ছোটসুরমা পঞ্চায়েত। বিসি রয়েছে আমাদের শেতরায়, শিববাড়ি, ধনচন্দ্র, জামতুম। এই যে পঞ্চায়েত এবং বিসি, সেইগুলা থেকে আমাদের যে থানা রয়েছে সেটার দূরত্বটা অনেকটা। তার জন্য আমরা লক্ষ্য করেছি যে দুর্গাচমনি এলাকাতে অনেকটা সময় অনেকটা অঘটন ঘটে যেতে পারে। কিছুদিন আগেও যেহেতু এই দুর্গাচমনি বাজারের উপর দিয়ে জাতীয় সড়ক বয়ে গিয়েছে, তার জন্য ওই জায়গাতে অনেকটা সময়ে একটা চলাচলের পক্ষে অসুবিধার সম্মুখীন হয়। তৎসঙ্গে যদি কোন দুর্ঘটনা ঘটে, কচুতলা থানা থেকেও আসতে গেলে অনেকটা সময় লেগে যায় আমাদের প্রশাসনিক ভাইদের। কমলপুর থানা থেকেও আসতে গেলে প্রায় আধা ঘন্টা, কোনো কোনো সময় 1 ঘন্টা সময় লেগে যায়। তো সেই জায়গাতে আমরা লক্ষ্য করলাম যে ওই জায়গাতে দুর্গাচমনি বাজার এলাকায় আমি এর আগেও এই বিধানসভাতে বলেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাতে একটি পুলিশ ফাঁড়ি খুব প্রয়োজন। আমি এবারও আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন রাখবো এই যে সর্বদিক থেকে আলোচনা করে আমাদের দুর্গাচমনি বাজার এলাকায় খুব তাড়াতাড়ি পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করলে আমার দুর্গাচমনি এলাকার প্রশাসনিক ব্যবস্থাটুকু আরেকটু খুব ভালো থাকবে। আমি সেই আবেদনটুকু রাখবো। নমস্কার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটাতে সেম রিলেভেন্ট আমার একটা সাপ্লিমেন্টারি তেলিয়ামুড়া বড়মুড়া ইকো পার্ক। এটা একটা পর্যটন ক্ষেত্র। আমাদের প্রথম সরকারের 5 বছরে যিনি ট্যুরিজম মিনিস্টার ছিলেন, এই বড়মুড়া ইকো পার্কে তিনি লঘাট বানিয়েছেন। 5-6টা লঘাট, অত্যাধুনিক লঘাট বানানো হয়েছে। এবং আমাদের এই রাজ্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমরা কেরালায় যাই ঘুরতে, ব্যাক ওয়াটার রাইড করিয়েছি।
আমি যখন আমাদের নারকেলকুঞ্জে গেছি, আমি বললাম এত টাকা দিয়ে আমরা বাইরে ঘুরতে চাই, দেখতে চাই, আমার রাজ্যে এগুলো রয়েছে। তেমনি বড়মুড়া পাহাড়ের সৌন্দর্য অপরিসীম, শীতকালে প্রচুর পিকনিক স্পট সবকিছু হয়। কিন্তু এই লঘাটে রাত্রিকালীন যে যারা যাবেন টুরিস্টরা, তারা নিরাপত্তা বোধ করেন না, নিরাপদ মনে করেন না, যে কারণে রাত্রে থাকতে চাইছেন না। তো আমার কাছে অনেক ফোন আসে, ডিপার্টমেন্টেও অনেক প্রেয়ার করে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব আপনার মাধ্যমে, যে আমাদের রেভিনিউ জেনারেট হবে যদি লঘাটগুলিকে আমরা ইউজ করতে পারি, সেখানে যদি টুরিস্টরা রাত্রে থাকেন, সৌন্দর্য উপভোগ করেন। তো এই কারণেই আমার এই বড়মুড়া ইকো পার্কে একটি একটা আউটপোস্ট অত্যন্ত দরকার। অ্যাটলিস্ট অন্তত রাত্রিবেলা হলেও যাতে আমরা এখানে তাদের জন্য ব্যবস্থা করতে পারি। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, চারিপাড়া সচিন্দ্রলাল যে পুলিশ স্টেশনটি আছে, এটা সচিন্দ্রলালের আমতলী থানার অন্তর্গত। তো এটা বর্ডার এরিয়া হওয়ার জন্য এখানে জনবহুল বসতিপূর্ণ, খুবই অসুবিধা হয়। এত দূরবর্তী স্থানে ওরা যাতায়াত করতে পারে না। তাই ওদের নিরাপত্তার জন্য এবং অপরাধমূলক ঘটনাগুলি আটকানোর জন্য সেখানে একটা পুলিশ ফাঁড়ির বিশেষ প্রয়োজন। তো আপনার মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা যথাযথ সময়ে করা হয়। আর ওই জায়গাটা আপনারও খুবই সুপরিচিত। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলছি যে আপনি যদি পারেন এটা অতি সত্য করলে জনগণের খুবই উপকার হবে। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী। মান্যবর, প্রথম হচ্ছে কসবেশ্বরী মন্দির মধুপুর থানার অধীনে অবস্থিত, যেটা 8 কিলোমিটার মধুপুর থানার থেকে 8 কিলোমিটার দূরে। গত 3 বছরে দেখা গেছে যে কসবেশ্বরী মন্দির এলাকায় মাত্র 3টা মামলা নথিভুক্ত হয়েছে এবং উক্ত এলাকায় যে কোনো নিরাপত্তার বিষয় হোক সেগুলো কিন্তু মধুপুর থানা নিয়ন্ত্রিত হয়। এছাড়াও কসবেশ্বরী মন্দিরের নিকট একটা বিএসএফ কমলাসাগরে এবং বিওপি 150 ব্যাটালিয়নের বিএসএফ কোম্পানি সেখানে অবস্থিত আছে। দ্বিতীয় হচ্ছে কমলপুর থানা। কমলপুর থানাটি দুর্গাচমনি বাজার থেকে প্রায় 13 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। সেখানেও এই কমলপুর থানা দ্বারা সেটাকে নিয়ন্ত্রণ করা হয় এবং দুর্গাচমনি বাজার এলাকায় নিকটে কিছু নিরাপত্তা বাহিনীর ক্যাম্পও সেখানে রয়েছে, যেমন মরাছড়া এসপিও ক্যাম্প, দুর্গাচমনি এসপিও ক্যাম্প, চানকাপ এসপিও ক্যাম্প এবং হালালি এসপিও ক্যাম্প। চারিপাড়া এলাকাটি আমতলী থানা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। গত 3 বছরে 28টি মামলা চারিপাড়া এলাকায় নথিভুক্ত হয়েছে এবং সেখানে আমতলী থানা সুষ্ঠুভাবে সেখানে কোনো সমস্যা হলে সেটাকে নিয়ন্ত্রণ করছে। এছাড়াও চারিপাড়ার নিকটে এটি নগর থানাও আছে। বৃন্দাবন ঘাট বাজার, এটি খোয়াই থানা থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণ পূর্বে। সুভাষ পার্ক যে পুলিশ আউটপোস্ট সেখান থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। গত 3 বছরে বৃন্দাবন ঘাট এলাকার মাত্র 1টি মামলা নথিভুক্ত হয়েছে এবং ওই এলাকা বর্তমানে খোয়াই থানার সেটাকে নিয়ন্ত্রণ করছে। এছাড়া বৃন্দাবন ঘাট এলাকায় একটি এসপিও ক্যাম্প রয়েছে। তো মাননীয় বিধায়ক এবং বিধায়িকারা যা বলেছেন, আমি যে উত্তর আমার কাছে আছে আমি এটা দিলাম। বাকি আপনারা জানেন যে অলরেডি আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আমরা আগামী দিন আমরা রেজাল্ট যখন বেরোবে সে স্পেশাল এক্সিকিউটিভকে সেই সব জায়গায় দেওয়া, এখন আমি বলছি না সেখানে তাদেরকে দেওয়া যায় কিনা বা কিভাবে তাদেরকে ওখানে রাখা যায় বা অন্যান্য যে প্রশ্নগুলি এখানে রেখেছে তার বিষয়ে নিশ্চয় আলোচনা করবো। আর যে কোনো স্থানে নতুন থানা বা পুলিশ ফাঁড়ি যদি করতে হয় কিছু বিবেচনা করতে হয়, যেমন আইন শৃঙ্খলার পরিস্থিতি ওই জায়গায় আমি একটু আগে বললাম এবং সেখানে অপরাধের পরিসংখ্যান কিরকম আছে
এবং ওই এলাকার সামনে কোনো নিরাপত্তা বাহিনীর কোনো ক্যাম্প আছে কিনা সেটাও আমি আগে আমার কথায় আমি রেখেছিলাম। এবং এই যে পার্শ্ববর্তী থানা সেখান থেকে কত দূর এবং নিরাপত্তা বাহিনী সেখান থেকে ওই ক্যাম্প থেকে কত দূর এবং সর্বোপরি আমাদের আর্থিক যে সংস্থান তার উপরও নির্ভর করে এবং সেইগুলোর উপর ভিত্তি করে সবকিছু ডিসিশন হয়। যেহেতু এই প্রস্তুতগুলো এখানে আমাদের পবিত্র বিধানসভার মধ্যে মাননীয় বিধায়ক বিধায়িকাদের রেখেছেন, বিষয়গুলো নিয়ে আমি আবার আলোচনা করব। আলোচনা করে আমি আপনাদের সাথে পার্সোনালিও ডেকে কথা বলবো এবং আমরা তো চাই যে সব জায়গায় যেসব সমস্যা যদি থাকে সমস্যার সমাধান করা, সে বিষয়ে আমি ওনাদেরকে আমি আমন্ত্রণ করবো কথা বলার। ধন্যবাদ। একটু সাপ্লিমেন্টারি একটু আমি বিষয়টা নতুন উত্তর দিয়ে ধন্যবাদ জানাই, কিন্তু বিষয়টা বারবার কেন বলছি বৃন্দাবন রায় আমাদের মন্ত্রী মহোদয় অভিনন্দন কর্ম আছেন, এই জানি উনি বাড়িতেও যান, এই তুলাশিকরটা নিয়ে যেভাবে ডিপার্টমেন্ট থেকে আমি যেভাবে তুলাশিকর মানে খোয়াই থেকে দেখিয়েছে 14-15 কিলোমিটার, কিন্তু বিষয়টা ঠিক আছে এবার দেখাতে পারে, কিন্তু এলাকাটা পাহাড় সমতল নিয়ে খোয়াই থেকে কাভার করা ঠিক আছে। বারবার বলছি যেভাবে করলে ভালো। ঠিক আছে ঠিক আছে। পরবর্তী প্রশ্ন শ্রী দিলীপ কুমার রিয়ান। Honorable Speaker, sir, my question number star 45. माननीय भागवत अध्यक्ष महोदय, माननीय विधायक श्री दिलीप कुमार रियान, question number 1. Is there any plan to take over road from Chundipur DC to Kanpur from NHIDCL under Laljuni RD block of 60 Assembly constituency? Answering, at present there is no plan to take over the road from Chundipur DC to Kanpur under Laljuni RD block of 60 Assembly constituency from NHIDCL. Question number 2, if so, when? Answer does not arise with reference to the reply of question number 1. Question 3, if not, why? Answer, the road from Chundipur DC to Kanchanpur under Laljuni RD block of 60 Assembly constituency is a bypass section of the NH44A, that is Munu to Shimunu. Yes, by guidelines of the Ministry of Road Transport and Highways, MRTA, Government of India, improvement works or bypass sections of the national highway shall be carried out through the funds of central government before handing over these sections to the state government. Therefore, aforesaid road from Chundipur DC to Kanchanpur under Laljuni RD block will be taken over by the state PWD after due improvement of the road by NHAI. Honorable Speaker, sir, thank you for giving me the opportunity. Sir, this road has been, it's an old element of National Highway 44A. Under it, 34 ADC delays, 44 delays are there, where 1,198 families and 5,000 around population. Sir, this is a road connecting this population to Kanchanpur, which is a subdivision. And this road has been taken over by NHIDCL in the year 2016-17. But since then, the road has not been repaired in the due course of time. And it so happened that public villagers are repairing the road by themselves. Various tenders have been issued. As last tender, only 900 meters has been work done, whereas
the length of the road is 9 to 10 kilometers, sir. So for this reason, people are suffering out there, and the road is so much in a bad state that a portion of the road which needs to be box culvert has been stranded by barbed wire. So this is a very sorry state of condition of the road. As Honorable CM sir has said, I would like the department to look into it and hand over it to the state government as soon as possible. And apart from that, sir, there is also a road after Chandipur. There is a bridge, Kanchanpur Steel Bridge. The bridge work is lying for the last 2-3 years, and that is the only connecting point Kanchanpur subdivision to the other district. So I will request the Honorable Minister to look into it, and also would like to request that under 60 SEC constituency, all the HSCL roads should be handed over to the PWD for the smooth functioning and proper implementation of the constituency. Thank you, sir. আমার এখানে একটা প্রশ্নের মধ্যে আছে পরে বেলোনিয়া বিধানসভা কেন্দ্রে বেলোনিয়া বিধানসভা কেন্দ্রে 10টা বুথ এলাকা, কিন্তু এলাকাটা শান্তিনগর সাব ডিভিশনের মধ্যে গাবলাইন থেকে বেতাঘাট লাউলান এই জায়গাটাও খুবই ইম্পর্টেন্ট জায়গা, 10টা বুথ এলাকা, কিন্তু এখানে একটা ভালো রাস্তা সেখানে মধ্যে নেই। একটা পাকা রাস্তা আছে কিন্তু রাস্তাটা ভালো নেই। আমি মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছি, যেটাকে 5.5 মিটারের রাস্তা 5.5 মিটারের একটি রাস্তায় পরিণত করার জন্য আমি মুখ্যমন্ত্রী দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী I'm very glad that our honorable MLA, Dilip Kumar Riyan, is very much serious about his problems in his assembly. Regarding what he has mentioned just now, regarding that already I have said about it. And it is true that it was started, the order was most probably what I have gathered here, that 23rd April 2015, the order was given for improvement or for improvement of that road. Here, already I have mentioned that one-time improvement is must from the agency or from the NHAI itself. And already you have mentioned, but even though what I have gathered from the Regional Office National Highway and Infrastructure Development Corporation, NHAI, that the work for improvement of the state road was awarded to an agency namely Method Jehu and San Guwahati, Assam on 7th October 2024. And the value of the work was about 3,26,67,167 only. So as per the contract, the stipulated date for completion of the work was 15 June 2025. But the agency failed to complete this work within the stipulated time, and the contract has been terminated by NHAI. Again, the tender has been invited for the work, and tender as received is presently under evaluation by NHITC. It is expected that the work order for the work will be issued after completion of tender evaluation process at the earliest, and I assure you that I also look into this matter. ধন্যবাদ। মাননীয় সদস্যগণ, এখনো সময় নাই, শেষ প্রশ্নোত্তর সময় শেষ। মাননীয় সদস্যগণ, প্রশ্নোত্তর পর্ব শেষ হল। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উপর মৌখিকভাবে দেওয়া সর্বদা Another question regarding steel bridge. So
replaced by RCC team by Congress. ঠিক আছে। মাননীয় সদস্যগণ, প্রশ্নোত্তর পর্ব শেষ হল। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেইগুলি সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলির উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। এবং কার্যসূচি মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, টাইম নেই তো শেষ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্লিজ। আচ্ছা, প্লিজ প্লিজ জাস্ট ঠিক আছে, বলেন। জাস্ট আই ওয়ান্ট টু আস্ক, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে গতকালকে 22 তারিখ যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির উদ্বোধন হয়েছে, আমরা স্বাগত জানাই। মাননীয় সদস্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে উদ্বোধন হয়েছে। সেখানে যে মানিক্য ডাইনাস্টির উত্তরাধিকারী মহারাজা প্রদীপ দেববর্মাকে কেন আমন্ত্রণ দেওয়া হয়নি, এটা সারা রাজ্যের ত্রিপুরা সেন্টিমেন্ট এস এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমরা কিছু জানতে চাই। তো ওইখানে কেন মহারাজা মানিক্য বাহাদুরকে কেন আমন্ত্রণ দেওয়া হয়নি, তো আমি প্লিজ এটা একটু জানতে চাই। ঠিক আছে, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার ইনচার্জ মহোদয়, যদিও এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ট্যুরিজম দপ্তরের অধীন, কিন্তু আমরা একটা টিমওয়ার্ক আমরা পরিলক্ষিত করেছি এই উদ্বোধনকে কেন্দ্র করে। এবং এখানে আমাদের প্রাইম মিনিস্টার অফিস থেকে পাঠানো যে লিস্ট অফ ডিগনিটারিজ যারা বিভিন্ন ফেজ ওয়াইজ বিভিন্ন জায়গায় থাকবে তাদের নামও আছে, এবং সেখানে রাজ পরিবারের সদস্য এবং আমাদের পূর্ব আসনের মেম্বার অফ পার্লামেন্ট শ্রীমতী প্রীতি দেবী সিং নামও রাখা হয়েছে। অনারেবল মিনিস্টার অনিমেষ দেববর্মা উনি আমাদের সঙ্গে লাইন আপে ছিলেন রিসেপশন কমিটি মাতাবাড়ির মন্দিরে। তার বাইরে এখানে পাঠানলাল এবং আমাদের গুমতি জেলার যারা বিভিন্ন এমএলএরা রয়েছেন তাদের নামও বিভিন্ন লাইন আপে আমরা রেখেছি। অ্যাকচুয়ালি আপনি নিশ্চয়ই জানবেন এবং মাননীয় সদস্য নিশ্চয়ই জানবে যে অ্যাজ পার প্রোটোকল যা সমস্ত কিছু এখানে রাজ্য লেভেলে কোনো কিছু নির্ধারিত হয় না। প্রপোজাল আমরা পাঠাতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা জানেন, যে পিএমও থেকে সমস্ত লিস্ট আমাদের কাছে পাঠানো হয় এগুলোকে এপ্রুভ করে, এবং লাস্ট মোমেন্টে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এখানে আমাদের গোমতী জেলার যারা বিধায়ক পাঠানলাল থেকে শুরু করে তাদের নাম সেখানে রাখা হয়েছে। প্রীতি দেবী সিং আসতে পারেননি, মোস্ট প্রবলি উনি একটা অ্যাক্সিডেন্টে হয়েছিল না, উনি ট্রিটমেন্টে রয়েছে, কিন্তু আমাদের শরিক দল ত্রিপুরা মাথার মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে নিজেই ছিলেন এবং অন্যান্য সদস্যরাও সেখানে ছিলেন। দ্বিতীয় দিকটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অন্যান্য বিরোধী দলের থেকেও এটাকে একটা প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে একটা কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করা হয়েছে। দেখুন, প্রধানমন্ত্রী সকলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বা প্রধানমন্ত্রীর সঙ্গে সকলকে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া যাবে এমন নয়, কিন্তু যেহেতু দেশের প্রধানমন্ত্রী আমরা দেখেছি বেরুনিয়া থেকেও মানুষ আনঅর্গানাইজ বিয়েতে চলে এসেছেন, তেলিয়ামুড়া থেকেও মানুষ আনঅর্গানাইজ বিয়েতে চলে এসেছেন, আগরতলা থেকে চলে গেছেন, এবং মাতাবাড়ি চত্বরে একটা মেলার মতো অবস্থান ছিল। আমি বলবো এটাকে নিয়ে ব্যক্তিগতভাবে না নিয়ে কাকে নিমন্ত্রণ করা হয়েছে কাকে নিমন্ত্রণ করা হয়নি সেটা না দিয়ে এটা আপনারা দেখুন যে শরীর দলের যারা রয়েছে তাদেরকে সম্মান প্রদান করা হয়েছে কিনা বা রাজ্যবাসী সেটাকে কিভাবে গ্রহণ করেছে সেই জিনিসটা আমি আপনাদেরকে আহ্বান জানাই। আমার কিছু বক্তব্য আছে। মাননীয় ডেপুটি স্পিকার, আমি এই হাউসের অবগতির জন্য বলছি
পরিবারের কাউকে কেন সেখানে নিমন্ত্রণ করা? যখন গ্রুপ অফ মিনিস্টার্স, আমাদের সকল মন্ত্রী মহোদয়রা ছিলেন, অফিসাররা ছিলেন, এটাকে নিয়ে যখন লিস্টটা তৈরি হয়, আমি ছিলাম, আমাদের মন্ত্রী মহোদয় ছিলেন সেদিন, আমি অনুরোধ করেছিলাম যে রাজা ধন্য মানিকের সময় থেকে কিন্তু এই মন্দিরটা শুরু, এবং সেইখান থেকে রাজপুরোহিতরা আজও সেইখানের রাজাদের এবং ওনাদের যে বংশধর, আজকে আমাদের দৈত্য কিশোর দেববর্মন, ওনার নামে কিন্তু সেখানে পূজা দেওয়া হয়। তো আমি অনুরোধ করেছিলাম যে রাজ পরিবারের অন্তত একজনকে সেখানে আমন্ত্রণ করা হোক, যেহেতু সমাজপতিদের নিমন্ত্রণ করা হচ্ছে, বা পদ্মশ্রী চিত্তরঞ্জন দেববর্মাকে সেখানে আমন্ত্রণ করা হচ্ছে। তখন এগুলো আলোচনা হয়েছে এবং সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে পিএমও থেকে, আমি যতটুকু জানি, পিএমও থেকে বলা হলো যে যত সংক্ষিপ্ত আকারে এই প্রোগ্রামটা করা যায় এটা করার জন্য আমাকেই বা বোঝানো হয়। এবং রাজমাতার নাম আমি বিশেষ করে বারবার অনুরোধ করেছি সেদিন, যে উনাকে রাজ পরিবারের থেকে আমন্ত্রণ জানানো। তখন ওনার সেখানে উনি দাঁড়িয়ে থাকবেন কিনা, প্রধানমন্ত্রীর সাথে উনি মন্দিরের ভেতরে যাবেন কিনা, এইগুলো নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে। শেষে যে সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু রাজ পরিবারের একজন সদস্য যিনি পূর্ব ত্রিপুরার সাংসদ, উনাকে সেখানে রাখা হয়। তো she also will represent the রাজ পরিবারের সদস্য হিসেবে উনি রিপ্রেজেন্ট করবেন। তো I can tell, এই যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, আমাকে অনেকে কটাক্ষ করে আমাকেও লিখেছে যে সেখানে রাজ পরিবারের লোক নেই, আপনি গিয়ে দাঁড়িয়ে কি লাভ হবে। আমি গেলাম এজ এ মিনিস্টার, এবং অনারেবল মিনিস্টার অফ স্টেট বিশ্বজিৎ দেববর্মা সেখানে নিমন্ত্রিত ছিলেন, আমাদের পাঠানলাল জমাতিয়া এবং সঞ্জয় মানিকও সেখানে নিমন্ত্রিত ছিলেন। সো ইট অল হ্যাপেন বিকজ অফ প্রোটোকল। তবে রাজ পরিবারের সদস্যদের আনার ব্যাপারে আমি মথার রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেখানে আমি কিন্তু আমার আবেদন রেখেছি, এবং এটা কেন রাখা যায়নি, কি হবে না হবে এইগুলো আমি জানি না। ট্যুরিজম মিনিস্টার যেটা বলেছেন তার চাইতে এটা পিএমও থেকে কি বলা হলো সবটাই তো আইএলই মিনিস্টার আইন। তবে একটা প্রস্তাব ছিল রাজমাতাকে সেখানে রাখার জন্য, এইটুকু বলছি। থ্যাংক ইউ। এই বিষয়ে কথা হচ্ছে 1501 খ্রিস্টাব্দে মহারাজা দৈন্য মানিকের সময় এই মন্দিরটা নির্মিত হয়েছিল, এবং এটা পূজা যখন এই মন্দিরটা নির্মিত হয়েছিল তখন থেকে কিন্তু রাজ পরিবারের কারো নাম নিয়ে ওইখানে পূজা চলত। এখনো আমাদের মহারাজা প্রদীপ কিশোর মানিকের নামে পূজা এখানে চলে। আমাদের সকলের একটা অনুরোধ ছিল, বা এটা আমাদের বলার প্রয়োজন ছিল না, যে রাজ পরিবারে আমাদের প্রটোকল অনুসারে আমাদের পরবর্তী করা যিনি এমপি উনি প্রটোকল হিসেবে সেখানে যাবেন, আমাদের মন্ত্রী মহোদয়রা ওনার প্রটোকল হিসেবে সেখানে গিয়েছেন। কিন্তু রাজ পরিবারে একজন রাজমাতা রয়েছে, সেখানে মহারাজ চিত্তরঞ্জন দেবকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে বিভিন্ন সমাজপতিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ পরিবারে তো আরো আছে, প্রজ্ঞা দেবী এখানে আছে, উনি অসুস্থ জানে যে কিছুদিন আগে আমাদের এমপি ওয়েস্ট ত্রিপুরার যে এমপি মাননীয় বিপ্লব কুমার দেব আমাদের পূর্ব ত্রিপুরা এমপির সঙ্গে হসপিটালে দেখা করেছেন। আমি মহারাজা আমাদের প্রদীপ কিশোর দেববর্মা উনি বাইরে আছেন, আমি ওনার সঙ্গে কথা বলেছি গতকাল সকালে, উনি আমন্ত্রণ পাইনি। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, মহারাজ আপনি নিমন্ত্রণ? না, আমি পাইনি। তা আমার একটা অবাক হলো যে একটা রাজ আমাদের যে মন্দিরটা নির্মিত হয়েছে রাজ পরিবার থেকে, এখন ওই পূজাটা মহারাজের রাজ পরিবারের কোনো না কোনো একজনের নামে এটা পূজিত হচ্ছে।
সেখানে রাজপরিবার কাউকে আমন্ত্রণ জানানো হলো না। অথচ গর্ববোধ করি আমরা যে আমাদের মহারাজা বীর বিক্রম নামে এয়ারপোর্ট করা হয়েছে, আমরা গর্ববোধ করি। আর এত বড় যেটা রিবিল্ড করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে, যে ত্রিপুরেশ্বরী মন্দিরটা, সেখানে রাজপরিবারে একজনকে নিমন্ত্রণ করা হলো না। এটা ত্রিপুরার ইতিহাসের একটা কলঙ্ক হয়ে থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কারণে কারণে মাননীয় মুখ্যমন্ত্রী একটা মিটিং ডেকেছিলেন প্রাইম মিনিস্টারের ভিজিটের কথা। ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে আমি একজন ছিলাম, অন্যেরাও ছিলেন। এখান থেকে বিভিন্ন প্রস্তাব একটু আগে অনুমান বলেছেন এবং দুজন মিনিস্টার বলেছেন। প্রাইম মিনিস্টারের ভিজিটটা আমরা কোনো কোনো ক্ষেত্রে অসন্তুষ্ট। আমাদের অভিষেকবাবু রাগই করেছে এগিয়ে যাওয়ার জন্য। একটা যে প্রোগ্রাম পাঠিয়েছে সাউথ ব্লকে পাবলিক ডকুমেন্ট, এর থেকে কে থাকবে প্রশ্ন হচ্ছে। আমরা এখান থেকে ঠিক করলাম যে রাজীব ভট্টাচার্য থাকবেন এমপি, বিপ্লব কুমার থাকবেন এমপি, কীর্তি দেববর্মা থাকবেন এমপি, দীপক মজুমদার, জিতেন্দ্র সিনহা মানে চিফ সেক্রেটারি, ডিজি, ডিএম বস্তুপুরা এবং নমিত পাঠক এসপি বস্তুপুরা রিসিভ করেছে সাউথ। রাতারাতি চেঞ্জ। আমি নিজে কীর্তি দেববর্মার সাথে কথা বলেছি, নিজে। ম্যাডাম, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এখানে পুলিশ কান্ড হচ্ছে, সেক্রেটারি হচ্ছে, আমি অসংখ্য তথ্য বলি না বিধানসভা, কেউ বলতে চায় না, আমি ডাইরেক্ট বলছি। অন্যকেও বললো যে আপনি কথা বলুন, আমি ডাইরেক্ট কথা বলছি। ম্যাডাম, আপনার কোন জায়গা পছন্দ, এয়ারপোর্ট ও মন্দিরের সামনে? বলছে মন্দিরের সামনে ভালো না, বলছে এয়ারপোর্ট পাবো। আমি পাবো, বলছে এটাই ফোন করে বলেছিলাম মানে আবার তার সাথে প্রযুক্তি ব্যবহার সাথে আমরা শুরু বোধহয় ওই সময় তিনি এখানে ছিলেন। কোন জন্য রতনবাবু, আমার তো মনে হয় যেহেতু রাজপরিবারে উনি মন্দিরে থাকবেন, সাথে সাথে ফোন করে বললাম ওনাকে মন্দিরের জন্য ক্যান্সেল চেঞ্জ করুন। কিন্তু এইটাকে লিটল আগের দিনে আসলো, সেখানে রাজীব বাবু, বিপ্লব বাবু, কীর্তি দেববর্মা, দীপক মজুমদার, জিতেন্দ্র সিনহা, অনুরাগ ঠাকুর, বিশাল কুমার, নমিত পাঠক। এইবার পরবর্তী সময় আসলো কি টোটাল চেঞ্জ ফ্রম আউট ব্লক। 2021 লাস্ট অনলি দীপক মজুমদার মেয়র, জিতেন্দ্র সিনহা, ডিজি, ডিএম এবং সব ওখানে চলে যাবে। এখানে বিভিন্ন জায়গায় শুধু জানি হেলিকপ্টার সেক্রেটারি এখানে থাকবে, গভর্নর, সিএম, চিফ সেক্রেটারি, ডিজি, উদয়পুরের ডিএম কালেক্টর, উদয়পুরের এসপি। এবার মাতাবাড়ি থেকে রিসিভ করবে, সেখানে মিনিস্টার স্লোগান থেকে মিনিস্টারের নাম আছে, সেখানে রয়েছে অনির্বাণ বাবু থেকে শুক্লাবাবু, অনির্বাণ বাবু এসব দিল। এবার সিওর মধ্যে দেখবেন এবং যারা সিওর এবং মিসি দিয়ে আমি যতটুকু জানি মূলত আমি তো সবটা জানি না, সবকে বলা হয়েছে অনলি বাবুবাবু সাথে আমার শুরু ফেলেছে, বাবুবাবু শুরু করুন আর সবাই ফোন করুন। তার কোথায় দায়িত্ব সিওর কোথায় সবকে জানানো হয়েছে। হ্যাঁ, এরপরও যদি আমাদেরও ছিল, আমরাও দিতে পারি। ওই জিনিসটা বলছেন বলছে না, খুব রেস্ট্রিক্টেড হয়ে কোথাও যদি ভুল থেকে থাকে ব্লকে থাকে, প্রাইম মিনিস্টার অফিসে ব্লকে কিছু টাকা আমি যাবো না, এখান থেকে কোনো ত্রুটি হয়। এবং এমন শুধু না,
পেপারে আমি একটা ছেলে আমাদের জন্য ফেসবুকে দেখবেন একটা ছেলে কোয়ালিটি বিভিন্ন আমি জানি তুমি পাগল কেন আসছে বলছে দিদি মন্দিরে শুনেছি আজকে হেঁটে এসছে এখন ইনভিটেশনে তুমি তো থাকতেই পারে আমি কাজ করেছি আবার আমি পাইনি পায় না জিনিসটা অনেক সময় কাজ করেছে কিন্তু ফোন করেছে অনেক মন করেছে যতটুকু সময় ত্রুটি বিষয়ে বড় একটা কাজ আমাদের সত্যিই তো সম্মানিত ইম্পর্টেন্ট এটার জন্য যদি সক্রিয় থাকে নিশ্চিত এত বড় একটা জিনিস কেন এরকম তুমি নিশ্চিত আগামী জন্য আমরা সবাই সতর্ক থাকি সেগুলো আমি তো বলব এটা নিয়ে আমার মনে হয় এত ডিটেলসে যাওয়াটা কতটুকু আমি যতটুকু আমি জানি একদম 1-to-1 কথা বলবো সত্যি বলতে গেলে আমরা শেয়ার করি যে কোথায় যাতে বলেছিলাম আমাকে শাসক পার্টির জন্য মন্দির যে এখানে উদ্বোধন হলো এটা শুধু শাসক পার্টির জন্য মন্দির প্রাইম মিনিস্টার একটা পার্টি নয় মাননীয় বলছেন আমি আবার বলবো এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি খালি পুজো দিতে এসছেন মানে উনি ডিজায়ার করছেন পুজো আপনি দেখেছেন সেই রকম আরেকটা কি আমরা যেহেতু অনেকদিন ধরে এটাকে প্রসাদ প্রকল্প থেকে আমরা চেষ্টা করছিলাম ডেভেলপ করার জন্য এবং সেই ডেভেলপমেন্টে আমাদের 37 কোটি টাকা আমরা পেয়েছি দিল্লি থেকে কিন্তু যেহেতু এটাকে বর্ধিত করা হয়েছে তার জন্য অনেক টাকা খরচ হয়েছে যার জন্য আমাদের সরকার থেকে আমাদের রাজস্ব যে বিভাগ আছে সেখান থেকে আমরা 70 কোটি টাকা দিয়েছি মোটামুটি 54 কোটি টাকা সেটা কাজ চলছিল মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো এই ধরনের যদি আজকে একটা অফিসিয়াল বিরাট প্রোগ্রাম হতো সিম্পলি আপনারাও দেখেছেন উনি খালি পুজো দিতে এসছেন এখানে কোনো যে সরকারি প্রোগ্রাম করে একটা বিরাট কোনো একটা ইনোভেশন করেছে 3,000 কোটি টাকা 4,000 কোটি টাকা এরকম তো ছিল না উনি এসছেন আপনার দেখেছেন এসে চুপচাপ মানে যেভাবে ওনার যে আসার যে আমরা দেখেছি ওনার সবকিছু একদম পূজা দেওয়া ছাড়া অন্য কিছু বিষয় না আর যেহেতু আমাদের এই কাজটা অনেকদিন ধরেই উনি যেহেতু আসছেন পূজা দিতে উনি ফ্লাগটা খালি চলে গেছেন কোনো কিচ্ছু বলেনি কোন সাংবাদিক সম্মেলন করেনি কিচ্ছু করেনি তাদের পুজো দেওয়ার লক্ষ্যেই কিন্তু উনি এসছেন ঠিক আছে এখন আমাদের না আর কথা হবে না 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 এই বিষয় নিয়ে আর কথা হবে না আর কথা হবে না 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 এই বিষয় নিয়ে কথা হবে না বসেন বসেন হবে না হবে না এখন হচ্ছে রেফারেন্স পিরিয়ড আচ্ছা শ্যামলবাবু বলেন শ্যামলবাবু বলুন মাননীয় উপাধ্যক্ষ মহোদয় শ্যামলবাবু বলুন আমি এই কিছুদিনের যে একটি ঘটনা আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি ব্যবস্থা গ্রহণ করার জন্য সঠিকবার 1 সেপ্টেম্বর এমএলএ হোস্টেলে আমাদের নতুন যে এমএলএ হোস্টেল সেখানে ফিলিপ কুমার মিলান মাননীয় বিধায়ক ওনার যে কোয়ার্টার সেখানে অতর্কিতে কিছু দুষ্কৃতীদের সেখানে আক্রমণ করে চেষ্টা করে এবং সরাসরি খুনের হুমকি দেয় উনি যেটা বিবৃতি দিয়েছেন খবরের কাগজে যা দেখেছি তাতে বলেছেন যে এরা বলছে যে আপনাকে খুন করা হবে আমরা দেখেছি যে এই বিষয়ে 2 জন অ্যারেস্ট হয়েছে কিন্তু তারা সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গিয়েছে এটা আমরা লক্ষ্য করেছি যেটা হওয়ার না ঠিক এই ধরনের সিনিয়র মেম্বার সুদীপ রায় বর্মন গোপাল রায় দীপঙ্কর সেন তারাও মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে
এখন বিধায়করা যদি এভাবে আক্রান্ত হয়ে যায়, সেভাবে ব্যবস্থা গ্রহণ না হয়, তাহলে সাধারণ আইন শৃঙ্খলা সম্পর্কে মানুষের মনে যে প্রশ্ন, সেই প্রশ্নটা স্বাভাবিক। 16 সেপ্টেম্বর শান্তিরবাজার এসডিএম অফিসে এখানে স্পেশাল সামারি ডিভিশনের বিষয়ে ভোটার লিস্টে মিটিং ডাকা হয়, তাতে অন্যান্য রাজনৈতিক দলকেও ডাকা হয়। সেই অনুসারে আমাদের এখানে সিপিআইএম দল থেকে বলরাম রিয়াং সহ তারা অংশগ্রহণ করে এই এসডিএম চক্রে তারা আক্রান্ত হয়ে যায়। সেখানে দারুণভাবে আক্রান্ত হয়, দিদি হাসপাতালে আসে। সে ধরনের কোন ব্যবস্থা আমরা সেখানে লক্ষ্য করি এবং মনে হচ্ছে যে ভোটার লিস্টের যে সামাজিক ডিভিশন হবে, তাতে এটা এক পক্ষই দেখবে, অন্যরা যাতে অংশগ্রহণ না করে প্রথম থেকে সে ধরনের একটা থ্রেট করা হচ্ছে, সেটা আমরা লক্ষ্য করেছি। আপনি নিজেও জানেন, এখানে 19 সেপ্টেম্বর প্রতাপগড়ে বোল্ডোজার দিয়ে জুতের জায়গার উপরে একটা পার্টি অফিস, সেটাকে ভেঙে দেওয়ার জন্য বোল্ডোজার দিয়ে রাত্রিবেলায় সমস্ত ঘটনা ঘটে। আর ফোর্থ হল 18 তারিখ রাতে 19 তারিখ ভোরবেলা উদয়পুরের মির্জাতে অঞ্জলি সরকার, একজন মহিলা, তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, এটা পাওয়া গেছে। এটাকে খুনের অভিযোগ করেছে তার পরিবার, 5 জনের নামে মামলা হয়েছে। তারা অবশ্য হয়েছে, এই বিষয়ে কোনো কথা নেই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন থাকবে যে মামলা যাতে প্রভাবিত না, আইন যাতে নিজের মতো করে চলে। কারণ এখানে ওই কেন্দ্রের যিনি বিধায়ক, ওনার আমরা সামাজিক মাধ্যমে ওনার যে বিবৃতি, সেটা আমরা শুনেছি, তাতে মামলা অন্যদিকে ঘুরে যেতে পারে। উনি একদিকে বলেছেন যে নির্দোষ আমার ভাইপো, আরেকদিকে বলেছেন তাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এগুলি পুলিশের ইনভেস্টিগেশনের বিষয়। কিন্তু উনি আগে থেকে এই বিষয়গুলি তুলে দিয়ে মামলাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য চেষ্টা হচ্ছে বলে আমাদের মনে হয়। কাজে এই যে 4টা বিষয় আমি উত্থাপন করলাম, তাতে সাধারণ আইন শৃঙ্খলা একটু দুষ্কৃতীদের হাতে নিয়ন্ত্রণে চলে যাচ্ছে বলে মনে হয়। সেদিকে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন, তার জন্য আমি আপনার কিছু বলবেন। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, গত 11/9/2025 অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা ডাবল বেঞ্চ চিফ জাস্টিস অনারেবল MS রামচন্দ্র রাও এবং জাস্টিস এস ভট্টাচার্য পূর্বাস্তের যে অর্ডার, সে অনুযায়ী সে অর্ডার মোতাবেক তার একটা কনস্টিটিউশনাল, সাংবিধানিক এবং প্রশাসনিক একটা সমস্যা দাঁড়িয়েছে। আমি যেখানে বলবো যে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই, 2021 সালে যে অ্যাডক প্রমোশনের মাধ্যমে প্রশাসনকে সুচালিত করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন, ঠিকই আছে, একটা SLP আছে সুপ্রিম কোর্টে, এটা পেন্ডিং স্টিল দ্য পেন্ডিং অফ দিস অর্ডার বাই দ্য সুপ্রিম কোর্ট, এটা করা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে 21, 22, 23, 24, 25 5 বছর হয়েছে। এখানে হাইকোর্ট বলেছে অ্যাডক প্রমোশন ক্যানট বি কন্টিনিউড ফর লং পিরিয়ড, দ্যাট ইজ 2 years এর বেশি হতে পারে না। কিন্তু অ্যাডক প্রমোশন 5 বছর হয়ে গেছে, এটা সাংবিধানিক সম্ভব। কিন্তু এখানে অ্যাডভোকেট জেনারেল অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট কি বলেছে, at the request of the learned advocate general, who state that the 2021 promotion policy will be considered by the state government. এই জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটা প্রস্তাবটা রাখছি এবং জানতে চাই যে যারা অ্যাডক প্রমোশন পেয়েছে
তাদেরকে গতবার আমি একটা প্রশ্ন করেছিলাম, বলেছে কোনো বেনিফিট পাবে না আফটার রিটায়ারমেন্ট অর আফটার ডেথ, তারা পাবে না। ঠিক আছে, কিন্তু বক্তব্য হল যারা পেয়েছে 5 বছর হয়ে গেছে, নেক্সট প্রমোশনের জন্য এলিজিবল, তখন তারা পাচ্ছে না। এই ব্যাপারে একটা স্পষ্টীকরণ করতে হবে। আর দ্বিতীয় কথা হল, এখানে অ্যাডক প্রমোশন যেখানে হাইকোর্ট ভার্ডিক্ট দিয়েছে 2 বছরের বেশি থাকতে পারে না, সেখানে স্টেট গভর্নমেন্ট কি করবে? অ্যাডভোকেট জেনারেল বলেছে রিকনসিডারেশন করবে স্টেট গভর্নমেন্ট। দিস ইজ আমার প্রথম গুরুত্বপূর্ণ কারণ। এটি শর্ট টার্ম, কারণ আপনারা তো স্যার 2 দিনের বেশি করবেন না। আমি এই জন্য মন্ত্রিসভার মানে মুখ্যমন্ত্রীর গোচরে আনার জন্য বলছি। এটা একটা নিশ্চয়ই আমরা একটা সদুত্তর পাবো। এমপ্লয়িরা বসে আছেন, হোয়াট উইল বি দ্য গভর্নমেন্ট রিপ্লাই? সেকেন্ড, স্যার, নেশা নেশা আর নেশা রাজ্যের সর্বত্র। সেকেন্ড স্যার, আমি মেনশন করছি, রতনবাবুর গায়ে কেন লাগছে আমি জানি না। না, অ্যাকর্ডিং টু রুলস অফ দ্য বিজনেস অফ দ্য রুলস এন্ড প্রসিডিউর অফ, উনি যে বলে এগুলো তো আমরা বলি না। জিরুয়ারের সমলবাবু তুলেছেন, উনিও তুলেছেন। আমরা তো বইগুলি তো বাড়িতে থাকি। একটু শুনুন প্লিজ। স্টাডি করলে ভালো। একটা ইস্যু করলে আপত্তি নাই, 2টা ইস্যু করতে আপনি লাগাতার জিরো আওয়ার ইউজ করবেন। তারপরে শুনুন, দি জিরো আওয়ার, স্যার, the zero hours so far taken up for mentioning matters by the members after disposal of questions and calling attention notices has been replaced by a period of time for mentioning matters of any urgent public importance to have now the nomenclature as reference period. নিয়মে no zero hour। আমি বলছি যখন স্পিকার প্লিজ 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 আরে কনসিডার করছে, আমি মহানুভবতা দেখিয়েছে এখানে যখন লেফটেন্যান্ট গভর্নমেন্ট দিলেন স্পিকার 2013, দেখুন ভাই এসব আপনি স্টাডি করুন না, আমি তো বললাম। তারপরেও গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে বা স্পিকার অ্যালাউ করছে। 2টা করেছেন, আমি তো বলছি নাই, কোথাও যদি আবার নাই, তবু উনি অ্যালাউ করছেন। এবং আমরা বলছি মাননীয় মহোদয় অ্যালাউ করুন। গোপালবাবু প্লিজ 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 সময় নষ্ট করবেন না, প্লিজ বসেন বসেন বসেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট স্যার, আমি যেটা আপনার তো হাফ মিনিট হয়ে যাবে, 3 মিনিট। স্যার আপনি তো, আমি বলবো ত্রিপুরা রাজ্যে তাহলে যদি শুধু উল্লেখ করে তাহলে উত্তরার দরকার নাই। স্যার এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন বক্তব্য নেশা মুক্ত ত্রিপুরা, কিন্তু মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। হ্যাঁ, থার্ড হল স্যার আমাদের টাকা, আমি স্যার 16 crores about 50 lakhs সেটা জালিয়াতি হয়েছে আমাদের। এটা থার্ড। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ওনার মাননীয় বিধায়ক গোপাল বাবুর অ্যাকচুয়ালি অনেক কোর্সের ভিতরে যাওয়া, অনেক মানে একটার পর একটা কন্টিনিউয়াস চলে আসছে, মানে আরো আছে 25 বছরের যন্ত্রণা, কমিউনিস্টদের যন্ত্রণা, 25 বছরের যন্ত্রণা, নিজের আমলে জুত আমলেও অনেক সমস্যা, সব মিলে এমন একটা অবস্থা হয়েছে। 25 বছর এত বছর ধরে সমস্যা। এখন গণতন্ত্র আছে বলে সুবিধাটা পেয়েছেন, এর জন্য আমি মুক্ত দেব। ঠিক আছে, এখন আমরা রেফারেন্স আর হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, এখানে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স মাননীয় বিধায়ক এই বিষয়টা বলেছেন।
আমার কাছে যা রিপোর্ট আছে, আপনি বলছেন যে কোনো অবস্থায় যাতে করে ইনফ্লুয়েন্স না হয়। যতগুলো দেখুন, আমার কাছে পুরো বই নিয়ে এসেছি, নিউজ পেপারের কাটিং আছে, কারণ আমি জানি এই ধরনের কোশ্চেন আপনারা সবসময় করেন, এবং নিউজ পেপারে আপনারা একটা নেন, আর ফেভারে কতগুলো আছে কতগুলো মোটা ভুলে নিয়ে এসেছি। ইচ্ছেগুলো আমি দিতে পারি, সময় কম, আদারওয়াইজ আই কুড আনসার। আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, আপনি যে 35 বছরের রাজত্বে আমার নিজের ফ্যামিলির মধ্যে এমন ঘটনা আছে, কোথায় যাবে এরকম একটা ঘটনা হয়েছে আমাদের সামনে, এবং তার প্রতিকারও পাইনি। খুন করার মতো অবস্থা করেছে, তা দিয়ে ফুটিয়েছে, পেছনে কিরিশ দিয়ে বেরিয়েছে। আমরা এগুলো এইসব শিক্ষা কিন্তু দিয়েছি বলেই সব জায়গার মধ্যে মানুষের কি সমস্যাটা হয় নিজে ভুক্তভোগী, এর জন্যই কিন্তু যখনই কোনো সমস্যা হয় সেই জায়গার মধ্যে আমি চেষ্টা করি সেটাকে অ্যাড্রেস করা। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স সম্পর্কে যে এমএলএ অনুষ্ঠানের বিষয়ে কথা বলা হয়েছে, এখানে আমার কাছে যা রিপোর্ট আছে 1 সেপ্টেম্বর 2025 রাত প্রায় 10:10 সেখানে এমএলএ অনুষ্ঠান থেকে একটা ফোন আছে যে এখানে এরকম একটা ঘটনা হচ্ছে, আপনার এনসি থানার থেকে সেখানে চলে যায় সাথে সাথে। কিন্তু এরকম না, কারণ আগে তো মতো যে অন্য জায়গা থেকে নির্দেশ দিলে তারপর পুলিশ যেত। পুলিশকে আমরা বারবার বলছি ফ্রি হ্যান্ড, ওনারা আমার সাথে কথা বলেনি বা আমাদের কারোর সাথে কথা বলেনি, চলে যেতে সেখানে। যাওয়ার পর সেখানকার যে এনসি থানার ওসি এবং এসডিপি এবং এডিশনাল এসপি, শুধু একজন ওসি না, এবং অনেক স্টাফ নিয়ে সেখানে যায় এবং সেখানে গিয়ে আমাদের যিনি মাননীয় বিধায়ক শ্রী কিরিট কুমার রিয়া, ওনার সাথেও বিষয় নিয়ে কথা বলে, ওখানে গার্ডের সাথে কথা বলে, এবং সেখানে সব জিনিস দেখে তার পরবর্তী সময়ে আমাদের মাননীয় বিধায়ক এবং আমাদের মাননীয় বিধায়ক যে ফুল টিম রঞ্জিত বাবুর নেতৃত্বে এবং আমাদের মাননীয় মন্ত্রী MOS উনিও আমার কাছে এসেছিলেন 5 জন। আসার পরে আমাকে বলছিলেন এই ঘটনা, তো নিশ্চয় উদ্যোগের বিষয় ওনাদের ওয়ার্নিং দিয়েছে। আমি বলি যা যা করার আইনগত ভাবে সেটাই আমরা করবো, এবং তাই হয়েছে। ওনারা 2 সেপ্টেম্বর 2025 1 সেপ্টেম্বর হয়েছে ঘটনা, ওই রাতের ঘটনা সময় একটা এনসিসি থানার মধ্যে ওনারা একটা এফআইআর করেছে, এবং এই এফআইআর এর পরিপ্রেক্ষিতে 4 জন লোককে, আপনিও বলেছেন বিষয়টা, 4 জন লোককে কিন্তু অ্যারেস্ট করেছে, এবং ধমকি চমকি সবকিছু একটা আইনে কিন্তু নির্দিষ্ট লেখা থাকে কি হলে কি করতে পারবেন সেটা আপনি বললে আপনি কাউকে এটা অ্যারেস্ট করে একদম পুরো ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। এখানে বলা হয়েছে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে, এফআইআর উল্লেখ করা হয়েছে, বিনিকবু আছেন, যেটা এখানে আমাদের আছে, যে এফআইআর উল্লেখিত অভিযুক্তরা একটা অকথ্য ভাষায় গালিগালাজ করে, এবং এটাও বলেছেন প্রায় 300-400 লোক নিয়ে আসবেন, এসে ওনাকে বিভিন্নভাবে হত্যা করা হবে ইত্যাদি, এরকম ওনারা এফআইআর করার দিয়েছেন, এবং নামও উল্লেখ করেছেন প্রতীক দেববর্মা আরেকজন অজয় রায় সম্পর্কে, এবং কেস নাম্বারও আমার কাছে আছে। সেখানে প্রতীক দেববর্মা, যার বয়স 44, পার্থসারথী চৌধুরী 33, অজয় রায় 47 এবং রজত দাস 33। এবং এই যে অপরাধ, কেউকে তোমাকে আমি দেখে নেব, তোমাকে আমি মেরে ফেলবো, এটার একটা আইন কিন্তু আছে, সেই আইন অনুযায়ী তাদেরকে কিন্তু কেস অলরেডি চলছে, কেসও নেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী যেহেতু এটা জামিনযোগ্য, সেই কারণে জামিনযোগ্য হতে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে কেস তো চলছে, তো সেই কেসের পরিপ্রেক্ষিতে যারা অভিযোগ করেছে তাদের পরবর্তীগত এরপর তো আমার কাছে আসেনি, এবং আইন কিন্তু আইনের পথে চলবে। সেটা একটা ঘটনা আপনাকে আমি জানালাম। দ্বিতীয় যে ঘটনা আপনি বললেন যে প্রতাপগড়ের ঘটনা, সেখানে আপনারা দেখেছেন গত 20 সেপ্টেম্বর রাত প্রায় 2টায় আগরতলা পূর্ব থানায় একটা খবর আসে যে কয়েকজন অপরিচিত ব্যক্তি প্রতাপগড়ের সিপিআই পার্টির বিষয়ে বুলডোজার দিয়ে ক্ষতি করা হয়। আমি দেখেছি নিউজ পেপারে দেখেছি এসব। আর এদের মতো বুলডোজার হোক আর যাই হোক, দেখলো বা পত্রিকা, কিন্তু পত্রিকা ছেড়ে দিল, যা
এরকম মানসিকতা ছিল। কিন্তু আমরা কিন্তু ভেরি সিরিয়াস, আমাদের প্রতিটা মিনিস্টার থেকে আরম্ভ করে এমএলএ, আমাদের সবাই কিন্তু সিরিয়াস। কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনতা করি যে সিরিয়াস থাকতে হবে, এই ধরনের ঘটনা কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই না। এবং ওসি মহারাজগঞ্জ বাজার সেখানে উপস্থিত হন এবং সেখানে দেখা গেছে যে পার্টি অফিসের দরজা সেখানে ভাঙা হয়েছে। এবং পরবর্তী সময়ে সুব্রত কুমার ভৌমিকের ছেলে বিপ্লব কান্তি ভৌমিক একটা পূর্ব থানার মধ্যে একটা লিখিত অভিযোগ করে এবং কেসও হয়েছে, সেটা মামলাও হয়েছে। এবং সেখানে সিসি ফুটেজ সেটা দেখে সেটাকে কোন বুলডোজার, সেটা জেসিবি মেশিন সেটাকে শনাক্ত করে সাথে সাথে, কারণ কোনো পার্টিকুলার কোনো লোকের নামে কিন্তু সেখানে এফআইআর কোনো নাম লিখেনি। তাহলে সেই জায়গার মধ্যে যেহেতু দেখা হয়েছে, দেখার পরে সেটাকে যে ব্যবহার করা হয়েছিল সেই জেসিবি মেশিন থেকে সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই বাজেয়াপ্ত করার পরে দেখা গেছে যে অনুসন্ধান করে পুলিশ দেখলো যে পাপন দাস যার বয়স 29, বিপুল সিং যার বয়স 35 এবং শ্যামল দেব 32, এবং তাদেরকে 3 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আদালতেও পাঠানো হয়েছে, নিম্ন আদালতে, এবং সেটা বিচারের দিন আছে, তদন্ত প্রক্রিয়া চলছে। আরেকটা বিষয়, কাকরাবনের বিষয় আপনি যেটা বললেন, সেখানেও আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে বলা হয়েছে 19শে সেপ্টেম্বর 2025 তারিখে একটি মামলা হয় এবং সেই মামলায় সেখানে ধারা 194 বিএনএস যে সেই অনুযায়ী শ্রীমতী অঞ্জলি সরকার 32, যার স্বামী শ্রী পঙ্কজ সরকার মির্জাতে তার বাড়ি, সেখানে তার মৃত্যু প্রসঙ্গে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয় এবং মামলাটি তদন্তের জন্য কাকরাবন থানার মহিলা এসআই পূর্ণিমা দাসের নিকট সেটা দেওয়া হয়। পরবর্তীতে 20শে সেপ্টেম্বর 2025 পঙ্কজ সরকার কর্তৃক আরেকটি লিখিত এফআইআর জমা দেওয়া হয়। সেই এফআইআর উল্লেখ করা হয়েছে যে অভিযুক্ত বিক্রম দাস, যিনি মৃতা অঞ্জলি সরকারের সঙ্গে সম্পর্ক হয় এবং সেই সময় কয়েকটি ভিডিও ও ছবি তার মোবাইলে ফোনে তোলা হয়েছে। পরবর্তীতে বিক্রম দাস সেই ভিডিও এবং ছবিগুলো নিয়ে অঞ্জলি সরকারকে ব্ল্যাকমেইল করতে শুরু করে এবং বিভিন্নভাবে তার সাথে সম্পর্ক চালিয়ে দেয়। 8ই সেপ্টেম্বর 2025 10:30 একটা এফআইআর হয়, সেখানে অভিযুক্ত লিটন দাসের নেতৃত্বে, যাকে এফআইআর করা হয়েছিল, লিটন দাসের নেতৃত্বে কয়েকজন পঙ্কজ সরকারের দোকানে আসে। সেই সময় মৃতা অঞ্জলি সরকারও সেখানে উপস্থিত ছিল। অভিযুক্তরা অঞ্জলি সরকারকে জানায় যে তারা তাকে নিয়ে যাবে। তখন অঞ্জলি সরকার ও যিনি অভিযোগকারী অর্থাৎ পঙ্কজ সরকার সেই সামনে যে ওই রিলেশনের যে ভিডিও ফটোগুলো সেগুলো দেখাতে শুরু করে। কিন্তু অঞ্জলি সরকার তার প্রস্তাবের প্রত্যাখ্যান করেন যে আমি তোমাদের সাথে যাব না। অভিযুক্তরা তাকে মারধর করে। অভিযুক্তরা যখন বাঁচাতে চায় তখন তাকেও, যিনি অভিযোগকারী সেই যখন তাকে বাঁচাতে যায় অর্থাৎ তার স্বামী, তখন তাকেও তারা মারধর করে এবং পরবর্তী সময়ে অভিযুক্তরা সেখান থেকে যে স্থান ত্যাগ করে। পরের দিন 19শে সেপ্টেম্বর 2025 সকালে 5:30 অঞ্জলি সরকার মির্জা বাজার দোকান যখন খুলে সেখানে অভিযুক্তরা সকলে মিলে সেখানে উপস্থিত হয়। তারপর পেট্রোল ঢেলে আগুন ধরে দেয়। আমার কাছে তার রিপোর্ট এখানে এসেছে, যার ফলে অঞ্জলি সরকারের মৃত্যু ঘটে বলে অভিযোগ করা হয়। এখন অভিযোগকারীর বক্তব্য হচ্ছে আসামিরা তার স্ত্রী অঞ্জলি সরকারকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, কিন্তু অভিযোগকারী সেটা বক্তব্য। এবং এই অভিযোগের ভিত্তিতে সেখানে একটা মামলা রুজু হয় 20 সেপ্টেম্বর এবং সেখানে এসআই জন লাল আলমের নিকট সেটা দেওয়া হয়। তদন্তকালে এফআইআর যারা নাম দেওয়া হয়েছে আকাশ দাস, কিঙ্কর দাস, দীপ্তেন্দু দাস, মিঠুন দাস, অনুপম মজুমদার, তাদেরকে 5 জনকে অ্যারেস্ট করা হয় এবং এখন পুলিশ হেফাজতে আছে, মামলার তদন্ত চলছে। এবং সেখানে আমি উল্লেখ করতে চাই যে পুলিশ দেখো সেখানে যিনি পুলিশ অফিসার ছিলেন সেখানে এসআই সঞ্জয় দাস, তাকে
তার যে সেখানে ফল্ট পেয়েছে তাকে সাময়িক বরখাস্ত করে। পুলিশের তরফ থেকে এগুলো দেখুন অ্যাকশন কিন্তু আছে, থানায় যেভাবে যাওয়া, যেভাবে আইনের শাসন দরকার সেগুলো কিন্তু করছেই না, যেগুলো আমরা আগে দেখি। আরেকটা বিষয় যেটা এখানে বলা হয়েছে যে শান্তিবাজারের এসপি অফিসের যে ঘটনা, আমার কাছে তা জানা ছিল না, সেখানে বলরামরা উঠে আক্রান্ত করেছে। আমার কাছে এই বিষয়ে আপনি বললেন, আমি বিষয়টা নিয়ে আমি জিজ্ঞেস করবো কি হয়েছিল সেটা, এবং সেটা হওয়াটা বাঞ্ছনীয় না। আবার বলছি, এই ধরনের কালচারে আমরা বিশ্বাস না, বহুদিন ধরে এই কালচার চলেছে, সেখানে আমরা যাবো না, সেইভাবে আমরা চলবো। সেখানে বারবার যে বিষয়টা আমি দেখি যে এখানে দেখা যায় আমাদের মাননীয় বিধায়ক আমাদের গোপালবাবু বারবারই বলে, এটা একটা জিনিস আমি আইন আমরা করছিলাম, সেখানে কিন্তু বলা হয়েছে একই জিনিস যেন বারবার না কোশ্চেন দেওয়া অথবা উৎপাদন করা, তার কিন্তু নতুন নতুন কিন্তু আমি এটা নিয়ে বহুবার হয়েছে, বহুবার এটা নিয়ে কথা হয়েছে। আমিও বললাম, এই দিনে আমরা মিটিংও করেছি কিভাবে এই এডিকশন থেকে আমরা আরেকটা হচ্ছে এডিকশন, এই নেশা মদ লাইফের কিন্তু এক না, কিন্তু মদ খাওয়া এটা কিন্তু এক না, পরেও টাইম ইনফরমেশন গায়ের বিষয় আপনি এটা বলবো, এটা বললে তো আপনার টাইম চলে যাবে। মানুষের বিষয় আপনি যদি শুনতে চান শুনতে পারে, আমাকে রেডি আছে, কোনো সমস্যা না। না মাদকের বিষয় আপনি বলছিলেন না, চারিদিকে ছড়িয়ে গেছে, আপনি বলেন না চারিদিকে ছড়িয়ে গেছে মাদক। না মাদক সম্পর্কে বলবো নাকি আপনি আইনটা সম্পর্কে বলবো, এটা খুব ইম্পর্টেন্ট বিষয় হাইকোর্টে। না বিষয় এটা তো সুপ্রিম কোর্টের বিচারাধীন আছে, হাইকোর্ট থেকে আমাদের বলেছে অ্যাডক পলিসি নিয়ে অনেক বিষয় আছে, অ্যাডক আমরাও বুঝি না, একবারে ওয়ান টাইম অ্যাডক আমরা বুঝি এই প্রমোশন নেক্সট টাইম দেওয়া যায় না, সেটার বিষয়েও আমরা আমাদের মাননীয় মন্ত্রী বাবুকে নিয়ে বসেছি কিভাবে রিলিফ দেওয়া যায় সেই বিষয়ে। কারণ যেহেতু এটা একটা মামলাধীন বিষয়, সুপ্রিম কোর্টে আছে, হাইকোর্ট থেকে বলেছে, আমরা সেই বিষয়ে আমরা দেখি কিছুদিনের মধ্যে তার আমরা কি ব্যবস্থা নিয়েছি সেটাও আপনি জানেন। ধন্যবাদ। নেক্সট কোনটা? মাদক। হ্যালো স্যার, আমি জালিয়াতির বিষয়টা আছে, জালিয়াতি কিছু হয়নি, একদম ঠিক আছে, আমি সেটা ঠিক আছে স্যার। অনারেবল স্পিকার শুনেন, স্পিকার স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন, শান্তিবাজার ঘটনা নিয়ে যে বলল যে মারধর করা হয়েছে, অ্যাকচুয়ালি যখন সামার রিভিশন হয়েছে শেষের পরে ওরা বার হয়েছে এখানে পুরো এসডিএমের চত্বর বাইরে। খবর নিয়ে দেখলো যে বিগত দিন তারা যখন সরকার ছিল তখন নাকি তারা চাকরি দিব বলে টাকা নিয়েছে, তো তখন টাকাও দেয় না, চাকরিও দেয় না, মানে ওই কারণে সিপিএম আছে, এখানে কোনো ইয়ে না, এটাই হচ্ছে মূল কথা। আর তারা এখন দুর্ঘটনার নামে কেস দিতে সিসি ফুটেজে সিসি ফুটেজ আছে, এখানে পুরো দেখা যায়, এটাই হচ্ছে ঘটনা, বাস্তব ঘটনা। ঠিক আছে, একটা একটু এখানে আগত সরকার ছিল ভালো, কোন আপত্তি নেই। কোনদিন শুনেছেন ক্রিমিনালদের এমএলএ ধরে নিয়ে থানায় দোষ হবে বিচার করে কোর্ট? আরেকদিন দেখছি আমাদের মিনিস্টার বিশ্ববিদ্যালয় ঘটনা, ড্রাগ ব্যবসায়ীদের ধরে পুলিশ স্টেশন নিয়ে গেছে। উদাহরণ আছে, জিতেনবাবু এখানে আছেন, আপনাদের তার প্রণাম জানাবো। এটা উদাহরণ উচিত, জিতেনবাবুর মতো লোক উদাহরণ উচিত, এই উদাহরণগুলি শিখো কিভাবে ক্রিমিনালদের সাইড করতে হয়। বিশ্বকত বাবু উনি মিনিস্টার, উনি ধরে আমি জানি আমার কেন্দ্রে দৌড়ে নিয়ে পুলিশ স্টেশনে দিয়েছে। এটা পার্থক্য এখানে, এই যে সবটা সাপ সবটা বিকাশ আর রেড আর্মি যারা, তাদের পার্থক্য অনেক আলাদা। এটা এসব করবেন না। আমি তো এদিকে আসুন, এদিকে আসুন, আপনি আসুন, আপনাদের একটু প্রণাম জানাই,
অধ্যক্ষ মহোদয়, একটু রাখবেন, বসেন। ম্যাটারটা রিয়েলি খুব সিরিয়াস। নিউজ পেপারও কিন্তু কয়েকবার এসছে। আমার মনে হয় একটু সবাই একটু মাননীয় মুখ্যমন্ত্রী ভেরি ইম্পর্টেন্ট ঠিকই বলেছেন আপনি, কিন্তু মাঝে মাঝে কয়েকটা বিষয় একদম স্পেসিফিক ওয়েতে যেভাবে বলেন আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি। এই যে বিষয়টা নিয়ে নিউজ পেপারও বারবার হয়, আমার মনে হয় এটা কোনো ক্লারিফিকেশন দরকার। ইউকো ব্যাংকের যেটা পুনর্নিগমের যে বিষয় যেটা হয়েছে, আমি মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, আমি সমস্ত এই মাননীয় বিধায়িকাগণ এখানে আছেন, ওনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে, লম্বা আমি বলতে চাইছি না, এবং সেটা পাবলিক ওয়ার্কস ডিভিশন 2 এর অধীনে। সেখানে প্রকৌশলী যেসব কাজের ইঞ্জিনিয়ারিং এর যে সেকশন, সেইগুলো কাজের জন্য বাস্তবায়নের জন্য এই অ্যাকাউন্টটি ব্যবহৃত হয়। এবং ওই যে অ্যাকাউন্ট সেটা যৌথভাবে মিউনিসিপ্যাল কমিশন এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PW ডিভিশন 2 এদের দ্বারা এটা কিন্তু মনিটরিং করা হয়। তারাই এদের জয়েন্ট সিগনেচারে সেটা, এবং সেটা কখন করা হয় প্রতি মাসের প্রথম সপ্তাহে সেটা ওনারা করেন তাদের কাজের সুবিধা। বিগত 1/9/2025 তারিখে ব্যাংক থেকে যে মান্থলি ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট যেটা ওনারা পান, সেখানে দেখা গেল কে বা কাহারা একটা প্রতারণা করে প্রাথমিকভাবে 4টি চেকের মাধ্যমে সর্বমোট 9,15,45,700 কোটি টাকা ওই অ্যাকাউন্ট থেকে তুলে নেন। এবং দেখা গেছে যে চেক নাম্বার দেওয়া হয়েছে 1, 2, 3, 4 তারিখে চেক নাম্বার এখানে দেওয়া হয়েছে, এবং প্রাপকদের নামও 4 জনের নামও এখানে দেওয়া হয়েছে, বেশিরভাগই এরা বাইরে। এবং একজন পেয়েছে 2,17,00,000 প্লাস, 1,98,00,000 প্লাস, 2,61,00,000 প্লাস, 2,37,00,000 প্লাস, অর্থাৎ মোট 9,15,45,700। এরপরও দেখা গেল যে এই যে বিষয়টা জানতে আমাদের এমসি থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 4/9 তারিখে ইউকো ব্যাংকের ম্যানেজারকে এই বিষয়ে যেরকম হয় ওনাদের জানতে চেয়েছেন। এই চেকগুলো তার দপ্তর থেকে ইস্যু করা হয়নি, এবং এই যে চেকটা আছে ওই চেকের একটা চেক বইয়ের মধ্যে কিন্তু নাম্বার থাকে ন্যাপক থেকে আছে। এই চেকগুলো যেগুলো দেখা হয়েছে সেই চেকগুলো কিন্তু তাদের কাছে ওই দপ্তরে রয়েছে সেটা, অথচ এটা কি করে আপনারা এইখান থেকে এই চেকগুলো ওখানে চলে গেল এবং সেটাকে ইউজ করে এই লোক সাইবালাজি, গণেশ এন্টারপ্রাইজ, পালিওয়াল, আরিউ এন্টারপ্রাইজ এসব নামে এটা নিয়ে গেল কিভাবে, অথচ আমাদের এখান থেকে এটা ইস্যু করা হয়নি। এখন পরবর্তী সময়ে দেখা গেল আরো 2টি চেক এইরকম ভাবে ব্যবহার করেছে, সেখানেও প্রায় 7,22,00,000 প্লাস, মানে 7,22,97,600 টাকার মতো সেখান থেকে একইভাবে সেটা তুলে নেয়। তারও এখানে এবি, এসোসিয়েট এবং বিশ্বাস এন্টারপ্রাইজ নামে ওরা তুলে নিয়েছে। এখন একটু আমার ফিনিশ করতে দিন প্লিজ, আমি আদারওয়াইজ আমি এনকোয়ারি চলছে, আমি আপনাকে যেহেতু এটা বলছেন তাই নিউজ পেপারও উঠে, এর জন্য আমার মনে হয় যে সাংবাদিকদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এটা সবার জানা দরকার। এবং এমসি ইউকো ব্যাংকের যে এখান থেকে টোটাল তাহলে এই যে 9 প্লাস 7 কোটি মিলে টোটাল 16,35,43,300 টাকা এইভাবে চিট করে প্রতারণা করে সেটা নিয়ে গেছে। এখন সেই বিষয়ে সাথে সাথে পুরো নিগম আইনের যারা লয়াররা আছেন তাদের সাথে কথা বলেন এবং তাদের থেকে মত নিয়ে তারা এই যে ব্যাংকের জন্য যে এই ভুলটা হয়েছে এবং
একজন একটা এফআইআর ব্যাংকের সাথে কথা বলেছে যে আমরা কি এফআইআর করবো, কিন্তু ব্যাংক অলরেডি কিন্তু এফআইআর করে দিয়েছে এখানে। তো যখন, কারণ এটা তো আমার পুরো নিগমের বিষয় না, বিষয়টা হয়েছে বিষয়ে ওনারা তো চেক ইস্যু করেনি, হয়েছে ইউকো ব্যাংকে। ইউকো ব্যাংক অলরেডি একটা ওখানে এফআইআর করেছে। তো তবু ওনারা বলছিলেন যে এফআইআর আমরা করবো না, যেহেতু ওনারা এফআইআর করেছেন কাজে আমাদের তো কোনো সম্পর্ক, আমার তো টাকা তোমার ফেরত দিতে হবে, আমি তোমার কাছে দিয়েছি, ইউ হ্যাভ টু পে দ্যাট, পরিষ্কার হিসাব। তো সেই হচ্ছে আসল ঘটনা এবং এখন তদন্ত চলছে এই বিষয়ে। এবং আমি সমস্ত এই বিধানসভাকে আশ্বস্ত করতে চাই যে, এবং ব্যাংকও কিন্তু আশ্বস্ত করেছে যে যা তদন্ত হবে হবে এবং যা টাকা আছে পুরো টাকা পুরো নিগমকে ওনারা ফেরত দেবেন, তাকে ওনারা বুঝবেন কি করবে কি না এইসব বিষয়ে, এই বিষয়গুলো ওনারা করবেন। এবং এই হচ্ছে মুদ্রা, আরো অনেক ডিটেলস আছে, আমি চাইছি না যে পুরো মেইন হচ্ছে পুরো নিগম কিছু করেন, পুরো নিগমের কাছে এই চেকগুলো এখনো আছে, কাছে এই টাকাটা তো আমি আপনার যদি টাকা কারোর কাছে জমা দিই আর সেই ব্যাংকের থেকে যদি উদাও হয়ে যায় তো কার এটা প্রবলেম, আমার কাছে তো চেক রয়েছে এবং এই চেক নাম্বারগুলো আমার নিগমের কাছে রয়েছে। দিস ইজ দ্য রিয়েল পিকচার, দিস ইজ দ্য রিয়েল পিকচার, এভরিবডি শুড নো ইট। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, বসেন না প্লিজ দাদা, বসেন। গোপাল বাবু বসেন প্লিজ, ডিস্টার্ব করেন না, বসেন, কাজ করতে দেন। এখন রেফারেন্স পিরিয়ড। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল রেফারেন্স পিরিয়ড। আজ 3টি রেফারেন্স পিরিয়ডের উপর সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়। এখন আমি অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল, গত 8ই সেপ্টেম্বর আজকের ফরিয়াদ পত্রিকায় প্রথম পাতায় প্রকাশিত কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী সংবাদ সম্পর্কে। মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার মহাশয়, এখানে রেফারেন্স পিরিয়ডে মাননীয় সদস্য গোপাল চন্দ্র রায় ওনাকে এনেছেন। গত 8ই সেপ্টেম্বর আজকে ফরিয়াদ পত্রিকা প্রথম পাতায় প্রকাশিত কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী করেছে। মাননীয় স্পিকার মহাশয়, এইটা তো সত্যি। আমরা এই রাজ্যে বিজেপি, আইপিএফটি এবং শিক্ষামত সরকার প্রতিষ্ঠার পর থেকে ক্রমান্বয়ে কোন আন্দোলন ছাড়া, কোথাও রাস্তাঘাটে আন্দোলন ছাড়া আমরা ক্রমান্বয়ে সরকারি কর্মচারীদের স্বার্থের কথা চিন্তা করে আমাদের সরকার সময় সময় করার চেষ্টা করছে। এবং আমরা ভীষণ ডকুমেন্টের সাথে সঙ্গতি রেখে এর আগে ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 থেকে বাড়িয়ে আমরা 2.5% পর্যন্ত আমরা করেছি, যাতে করে কর্মচারীদের বেসিক পে কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশনের অনুরোধ করা যায়। যেমন ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 থেকে বাড়িয়ে 2.5% করার ফলে হিসাব মোতাবেক কর্মচারীদের বেসিক প্রায় 14.22% বৃদ্ধি। ধরুন যেমন একজন কর্মচারী বেসিক যদি 1000 টাকা হয়,
ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 এর পর তার বেসিক হবে 2250 টাকা, আর ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 লাগু হওয়ার পর বেসিক বৃদ্ধি পেয়ে আমরা হয়েছে সেটা 2570 টাকা। এতে কর্মচারীদের বেসিকও এই 14.22% বৃদ্ধি হয় এবং প্রতিবার ডিএ বৃদ্ধির পরে এই বর্ধিত বেসিকের কারণে কর্মচারীরা উপকৃত হচ্ছে। যেখানে কয়েকটি রাজ্যে করোনাকালীন পরিস্থিতিতে রাজ্য কর্মচারীদের জন্য কোনো ডিএ দেওয়া হয়নি, তা আমাদের রাজ্য সরকার সেই পরিস্থিতিতে কর্মচারীদের জন্য ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিআর ঘোষণা করেছিল। এছাড়া করোনাকালীন পরিস্থিতিতে কর্মচারীদের জন্য ক্যাশ ইন লিউ অফ এলটিসি চালু করা হয়েছিল। পূর্বে একাধিক পদ মিলিয়ে 5 বছর বা তার বেশি সময় ধরে চাকরি করা ফিক্সড পে কর্মচারীদের নিয়মিত করার কোনো নীতিও ছিল না। ফলস্বরূপ বিভিন্ন পদ মিলিয়ে 8-9 এমনকি 10 বছর চাকরি করেও কোনো কোনো কর্মচারী ফিক্সড পে থেকে যেতেন। আমাদের সরকার এই নীতি সংশোধন করেছে। সংসদীয় নীতির অধীনে একজন ফিক্সড পে কর্মচারী একাধিক পদ মিলিয়ে 5 বছর ধরে একটানা চাকরি সম্পন্ন করলেই নিয়মিত হওয়ার যোগ্য হচ্ছেন। আমি আরো বলতে চাই, এর আগে আলোচনা মাননীয় সদস্যের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কি অবস্থাতে আমরা সেটা সিদ্ধান্ত করি, যেটা হচ্ছে আমাদের সরকার আসার পর থেকে দেখতে পাই যে আইনি জটিলতা অনেকদিন ধরে অনেক কর্মচারী পদোন্নতির সুবিধা থেকে বঞ্চিত ছিল। হ্যাঁ, আমরা পদোন্নতি দেওয়ার জন্য অ্যাডক প্রমোশন পলিসি চালু করেছিলাম এবং একটা বিআরএফের কর্মচারী সুযোগ সুবিধা পেয়েছেন। আমাদের সরকার সমস্ত আইনি প্রক্রিয়া বিবেচনা করে নিয়মিত পদোন্নতি কিভাবে দেওয়া যেতে পারে তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতে একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে বলে আমরা আশা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আপনারা এটা বলেছেন একটু আগে। তো আমরা এখন আশা প্রকাশ করছি। এছাড়াও ধরুন আমরা বিভিন্নভাবে সমস্ত রাজ্যের মানুষকে সুযোগ দেওয়ার চিন্তা করে সঙ্গে সরকারি কর্মচারীদের জন্য যেন তারা সকলে সুযোগ পেতে পারে, সেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধাও যাতে সমস্ত সরকারি কর্মচারী পেতে পারেন তার জন্য একটা আমরা পলিসি আমরা তৈরি করি। আমাদের সরকার টিএসআর জওয়ানদের অবসরের বয়স 58 বছর থেকে বাড়িয়ে 60 বছর করেছে এবং টিএসআর ও পুলিশের জন্য বরাদ্দ রেশন মানি ও ড্রেস অ্যালাউন্স আমরা বৃদ্ধি করেছি। আমাদের সরকার হোমগার্ডদের মাসিক পেনশন আগে যেটা পেত 750 টাকা, সেখান থেকে 3 গুণ বাড়িয়ে আমরা 2200-2500 টাকা করেছি। রাজ্য সরকার ডিএর ব্যবধান যাতে ধীরে ধীরে কমানো যায় তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সময় সময় সেটা আমরা কমিয়ে আনার চেষ্টা আমরা সেই করছি। তাছাড়া আমাদের সরকারি কর্মচারীদের জন্য যেখানে ফেস্টিভ্যাল অ্যাডভান্স ছিল 5000 টাকা, আমরা সেখানে বাড়িয়ে 20,000 টাকা করেছি এবং তার সঙ্গে কর্মচারীদের জন্য বরাদ্দ ফেস্টিভ্যাল গ্র্যান্ড 2018 সালের তুলনায় এই বছরে 3 গুণ বৃদ্ধি করছে, যেটা আগে 700 টাকা ছিল, বর্তমানে আমরা সেটা 2100 টাকা আমরা করেছি। এবং সেই সঙ্গে আলোচনা হয়েছে অনেক আগে বলেছি, সেটাও আমরা বলি। দেখুন, সময়ে সময়ে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করের আলোচনা এই সভাতে বারবার অনেকে করেছেন। আমরা আমাদের সাধ্যমতো আমাদের নিয়ম অনুযায়ী সরকারি তথ্য এবং আগের সমস্ত বিবেচনা করে নিয়ম বহির্ভূত কোনো কাজ আমরা করতে পারবো না, আমরা বারবার বলেছি। এবং সেটাও আমরা কি যে তার মধ্যে যে সমস্ত অনিয়মিত কর্মচারীর মধ্যে 1 মিনিট রাজনীতি হবে, হ্যাঁ সময় একটা শেষ হলে তারপরে ওকে শুরু করেন। ওকে শুরু করেন। আধা বলে চলবে তো বুঝলে? হ্যাঁ, একটা পয়েন্ট অফ ক্লিয়ারি করছি। হ্যাঁ, উনি লে করে কোনো অসুবিধা নেই। স্যার, আমি প্রথমেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কেন কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশ চিন্তা বর্তমান সরকারের
মুখ্যমন্ত্রী, ওনার যে সহৃদয় কথাবার্তা আমার ভালো লাগে। কিন্তু আমি এখানে বলবো, বেশি কিছু বলছি না, আপনিও তো স্যার আমাকে বলতে দিচ্ছেন না। স্যার আমি পয়েন্ট অফ মন্ত্রীর উত্তর দরকার নেই, রতনবাবু, মন্ত্রীর উত্তর দরকার নেই। রতনবাবু এখানে রাখি কি করছিলেন? মন্ত্রী উত্তর দিবে না। আচ্ছা স্যার, আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন, আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন হলো স্যার, কর্মচারীদের স্বার্থে ওনারা দরদি, তাইলে মাননীয় অর্থমন্ত্রী কি জানাবেন যে কর্মচারীদের স্বার্থে যেমন? ঠিক আছে, মাননীয় অর্থমন্ত্রী বসেন, বস হয়, উনি প্রশ্ন করেন, একটা জিনিস বুঝি না, রেফারেন্স এনেছেন, রিপ্লাই শেষ করার আগে ভাবতে উঠে দেবেন, তাহলে মন্ত্রীকে চাকরি করছেন, তাহলে এখন জমা দেবেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি তো মাননীয় অর্থমন্ত্রী বলেন, উত্তর দেন। উত্তরের পরে উত্তরের পরে আমি মালের সদস্যের এই রেফারেন্সের পরিপ্রেক্ষিতে কিন্তু কথাগুলো বলছিলাম। তো কেন করেছেন আমি জানি না, শোনার জন্য তাই বলছিলাম। ওটাই আমরা সরকারি কর্মচারীদের জন্য আমাদের সরকার থাকা আমরা কি কি করেছি সেটা যদি না বলি, আপনার প্রশ্নের উত্তরের উত্তর কি হবে? আপনি না শুনতে চাইলে ভালো কথা, সময় নষ্ট করবো না সবার। কিন্তু আপনি মুখ্যমন্ত্রী বলেছেন, নিশ্চয় বলেছেন, উনি কি বলেছেন? সরকারি কর্মচারীদের জন্য এই সরকার দায়বদ্ধতা আছে। তো দায়বদ্ধতা থাকলে সরকার কি করেছে বলবে না? আপনাকে করে কি বলতে চাইছেন? আপনি কি জানতে চাইছেন? উনি দায়বদ্ধতা বলেছেন, স্বীকার করছে আমরা সভাতে, আমরা করছি বলেই তো আমরা বলছি। তো আপনি শুনলেন না? আপনি কি বলতে চাইছেন এটা বুঝতে পারছি না। আমরা সরকার করছি এটা বলেছি, এবং এখানে বসে থেকে আমরা এখানে থেমে থাকিনি। আমাদের অনেক চিন্তা আছে, সরকার বাড়ির মুখ্যমন্ত্রী যারা বলেছেন, সময় হলে দেখবেন আমরা করার চেষ্টা করছি। কোথাও আমরা এখানে আমরা পিছিয়ে নেই। সরকারি কর্মচারীদের জন্য করে আমরা বলছি, আপনি ওখান থেকে বসে বসে সস্তা রাজনীতির জন্য বারবার এটা কথা বলার চেষ্টা করছেন, সেটা বলে লাভ নেই। কাজ করে দেখাতে হবে, কাজ করার জন্য চেষ্টা করা হচ্ছে। রাজ্য সরকার অর্থ দিচ্ছে, সীমাবদ্ধতা আছে, তার মধ্যে থেকে রাজ্য সরকার করার চেষ্টা করছে। আপনি আমাদের বলছেন না রাজ্য সরকার কর্মচারীর জন্য কিছু করছে না, এটা তো বলতে পারেন না। আমরা করেছি বলে আপনাকে বলে শোনাচ্ছি আমরা কি করেছি। এবং মাননীয় বিজ্ঞান চাঁদ মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, ওনার বক্তব্য শুধু একবার না, উনি যখনই যান কেউ প্রশ্ন করলেন সেখানে বারবার উনি এটাই বলার চেষ্টা করেছেন যে আমরা আমাদের রাজ্যের আর্থিক অবস্থার উপর বিবেচনা করে কর্মচারীদের সঙ্গে যেভাবে তাদের ডিএর যে ডিফারেন্স এখন পর্যন্ত 22% আছে, এবং সেগুলো যত সম্ভব কমিয়ে দেওয়ার মতো ব্যবস্থা আমাদের সরকার সেটা করার জন্য উদ্যোগ নিচ্ছে, এবং সেটা আমরা করতে থাকবো। বেশি সময় নেই, সময় আমাদের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে আমরা সেটা করব। সময় হলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। সুতরাং এর জন্য আপনি যেটা বলেছেন সরকারি কর্মচারীদের জন্য করার জন্য সরকারের ভাবনা আছে, এবং সরকার যেটা করছে বিগত যে কয়েক বছর যেটা করেছে সেই মোতাবেক ধরার মতো আমরা করার চেষ্টা করবো। যেটা আমরা এটাই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, এটা আমি সমর্থন করে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী হিসেবে বলছি যেটা আমরা করছি সেটা হিসেবে বলছি। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, অতীব দুঃখের ব্যাপার, ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি মেডিকেল অ্যালাউন্স পাচ্ছে মাত্র 500 টাকা পার মান্থ। স্যার আমি বলবো যে মাননীয় অর্থমন্ত্রী যে বক্তব্য আমি সত্যিই অভিভূত, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা কর্মচারীদের জন্য খুব উদার এবং উদারভাবাপন্ন, তাইলে অ্যাকর্ডিং টু 16th ফাইন্যান্স কমিশন তারা বলেছে যে কমুলেটেড এক্সপেন্ডিচার তারা দিয়ে দেবে 31 অক্টোবরের মধ্যে যদি আপনারা সাবমিট করেন। তাইলে এটা বিচার করে আপনিও বলেছেন যে 22% দিয়ে পাবে, এটা কমিয়ে আনার চেষ্টা করবেন। তবে এই 16th ফাইন্যান্স কমিশন অনুযায়ী
আপনারা কর্মচারীদের 22% দিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন কিনা। দ্বিতীয়, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের সবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ক্যাবিনেট 8 পে কমিশন অলরেডি ডিক্লেয়ার, এখনো অ্যাপয়েন্টমেন্ট হয়নি। ত্রিপুরা সরকারও আপনারা বারবার বলে থাকেন যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে আমরা কাজ করছি, ঠিক আছে। তাইলে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, যশস্বী প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আপনারা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে 8 পে কমিশনের চিন্তা ভাবনা করবেন কিনা। হ্যাঁ, অশোকবাবু বলেন, তারপরে আমাদের অধ্যক্ষ মহোদয়, যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা হচ্ছে সেটা ভালোই লাগলো যে আমাদের মুখ্যমন্ত্রী একটা জায়গায় বলেছেন যে কর্মচারীর থেকেও স্বার্থে উনি বেশি চিন্তা বর্তমান চিন্তা করছেন। এটা শুনে খুব ভালোই লাগলো। তবে আমি এখানে কিছু প্রস্তাব, কিছু কথা বলতে চাই অবগতির জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী অবগতির জন্য। যেহেতু 31শে অক্টোবর আমাদের বর্তমান যে অর্থ কমিশন তার সময় শেষ হবে, স্বাভাবিকভাবে যে কথাটা আসছে যে কমিটির এক্সপেন্ডিচার হিসাবে আমি আগামী এই সময়ের মধ্যে যদি আমি মঞ্জুরি না দিই, অনেক বিষয় আমাদের রাজ্য সরকার আর্থিক সংকটে পড়বে। আমাদের বকেয়া 22%, আমাদের হিসাবে 25%। সেই বকেয়া দিয়েটা এরই মধ্যে একসঙ্গে সবটা না দিতে পারলেও অন্তত 15% দিয়ে এককালীন এই সময়ের মধ্যে মঞ্জুর করা দরকার। জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি স্বাভাবিকভাবে এই বেতন ভাতায় এখন চলছে। এই দিয়ে দেওয়ার সময় আর একটা বিষয় আমি এখানে গুরুত্ব দেওয়ার জন্য বলব যে আমাদের যা অনিয়মিত কর্মচারী আছে তাদের জন্য যাতে বেতন বৃদ্ধিটা হয়। আমাদের যারা স্কিল কর্মচারী আছে, এখন অনেক স্কিল কর্মচারী আমাদের ডিএ বাড়লে তারা কিন্তু পায় না। স্বাভাবিকভাবে ডিএ মঞ্জুরির সময় তাদের স্কিল কর্মচারীদেরও বেতন যাতে বৃদ্ধি হয় তার জন্য সরকার যাতে সচেষ্ট হয়। আর এই যে বলেছেন অর্থমন্ত্রী 2.57 দিয়েছেন, আসলে কিন্তু সপ্তম বেতন কমিশন 2.72 ফিক্সেশন বেনিফিট ছিল। স্বাভাবিকভাবে 2.57 কিন্তু সেখানে কোনো সুপারিশ ছিল না সপ্তম বেতন কমিশনে। স্বাভাবিকভাবে আমাদের রাজ্য সরকার 2.72 কিন্তু ফিক্সেশন দেয়নি। আমি আবেদন করব 31শে অক্টোবরের আগে এই যে ত্রুটিটা রয়ে গেল, 2.72 ফিক্সেশনের ত্রুটিটা রয়ে গেল, সেটাও ঠিক করবেন। আমাদের অনেক বিষয়গুলো রয়েছে, যেমন সপ্তম বেতন কমিশনে আমাদের অনেকগুলো সুপারিশ ছিল। আমাদের গ্র্যাচুইটির যে অসামঞ্জস্য আছে 10 লাখ থেকে 20 লাখ, কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন এখানে 10 লাখ করা হয়েছে। এইভাবে নানা অ্যাডহক প্রমোশন সম্পর্কে যেটা এখানে আলোচনা হলো, আমার মনে হয় তাড়াতাড়ি শেষ করা দরকার অ্যাডহক প্রমোশনের এই যে অসঙ্গতিটা। যেন অনেক পেনশন তারা কোনো সুযোগ সুবিধা না। আমার মনে হয় এই সময়ের মধ্যে এই বিষয়গুলো যেহেতু আমাদের রাজ্য সরকার প্রথমত যেটা আমরা দেখছি, অর্থমন্ত্রী যেটা বলেছেন যে অসম্ভবভাবে কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে ভাবছেন, সুরাহা করার চেষ্টা করছেন। আমি আবেদন করব যে দিয়ে যেটা বকেয়া রয়েছে অতি সত্ত্বর সেটা দেওয়া হোক এবং অনিয়মিত কর্মচারীদের সমস্যাগুলি দূর করা হোক এবং বিভিন্ন যে অসঙ্গতিগুলি রয়েছে শিক্ষক কর্মচারীদের মধ্যে সেই অসঙ্গতিগুলি দরকার হলে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে আলাপ আলোচনা করে অসঙ্গতিগুলি দূর করার জন্য একটা উদ্যোগ নেওয়া হোক। এই কয়েকটি কথা ধন্যবাদ বলে আমি আমার কথা শুরু করছি। এই সভা মাননীয় সদস্য বলেছেন, আমরা ওইটাই বলার চেষ্টা করেছি যে আমরা কর্মচারীদের ব্যবধান কমানো এবং এগুলো নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীরা বলেছেন আমরা আলোচনা। এবং এর মধ্যে কমিটেড এক্সপেন্ডিচারের কথা করে বলেছেন। দেখুন, আমি যেটা ছোট্ট করে বলি যে যেমন অর্থ কমিশন, পূর্ব অর্থ কমিশনের মেয়াদে একটি আর্থিক বছর সম্পূর্ণ হিসাবের ভিত্তিতে রাজ্যগুলির বেতন, পেনশন, সুদ প্রদান এবং অন্যান্য রাজস্বকে অনুমান করে। 15তম ফিনান্স কমিশনের সময়কালে অর্থাৎ 1 বছরের অন্তর্বর্তী সময়কাল 2021
2021 থেকে 5 বছর মানে 2025-26। কিন্তু চতুর্থ অর্থ কমিশনে আমরা ঘুরি 2015 সাল থেকে 2020-21 পর্যন্ত অন্যান্য আত্মীয়তা সম্পূর্ণ অ্যাকাউন্টের উপর ভিত্তি করে বেতন ব্যয় অনুমান করেছিল। একইভাবে এবছরের সেভিং সেবা অর্থ কমিশন তাদের সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। একটি রেফারেন্স সময়কাল হিসাবে কমিশন আগের অর্থ কমিশনের 3য় বছরকে রেফারেন্সের সময়কাল হিসাবে তারা নেয়। এই তথ্যগুলিকে বিবেচনা নিয়ে রাজ্য সরকার কর্মচারীদের বিয়ে প্রদান করছে এবং বেতন ও অন্যান্য রাজস্বের ক্ষেত্রে বর্তমান অর্থ কমিশনের সময় প্রাসঙ্গিক আর্থিক বছরে পর্যাপ্ত বাজেট প্রদান করা হচ্ছে। রাজ্যের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে এই অনুযায়ী অর্থ আমরা দিতে হচ্ছে। এবং প্রশ্ন হচ্ছে যে আমরা অর্থ কমিশনগত অডিটেড অ্যাকাউন্ট পাই, যেটা এজি অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। এবছরের যে এক্সপেন্ডিচার অডিটেড এই অ্যাকাউন্টসটা অডিটেড এটা কিন্তু এটা অ্যাকাউন্ট হবে না, তাই এই বছরের খরচ ধরা হয়। স্বাভাবিকভাবে যে আমরা কেন্দ্রীয় বেতনে আপনি বলেছেন কমিশন 2.7 তো কয়েকটা সাধারণ কর্মচারীদের ক্ষেত্রে এটা দেয়। দ্বিতীয়ত মাননীয় সদস্য গোপালও বলেছেন যে কর্মচারীদের 500 টাকা করে যেটা দেওয়া, তুমি তো ভালোভাবে বলার চেষ্টা করে আপনি শুনবেন না, এটা শুনলে পরে এই কথাটা সাবধান করতেন। যেমন ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনার মাধ্যমে এই গ্রুপ সি গ্রুপ ডি সদস্য সারা রাজ্যের কর্মচারীদের জন্য যে ব্যবস্থা করেছে, তাদের এই 500 টাকা হিসাব করেছেন কেন? তারা তো টোটাল পরিমাণের 5 লক্ষ টাকা পর্যন্ত বছরে তারা এই যে আপনার ইয়েতে তার সুবিধা পাবে, তারা তো পরিচালনা সুবিধা পাবে। এইটা আপনার চোখের সুবিধা লাগছে না, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সরকার কি করেছে সেটা আপনাকে সঠিক বুঝতে হবে। আপনি বোঝেন না বুঝে সেটা আপনার ব্যাপার, এটা কেউ তো হবে। আমাদের দায়িত্ব সমাজে দাঁড়িয়ে কথা বলা, শুনলে সবাই সাহায্য মানুষ। আপনার দাবি যেটা হয়েছে কথা বলেছে, আমার মনে এরপরে যেগুলো আপনারা সদস্যরা বলেছেন আমরা এগুলো নোট করছি, আবারও বলি আমরা সরকারি কর্মচারীদের জন্য সরকার চিন্তা করছে। আপনারা বলেছেন ধন্যবাদ, কারণ তাদের জন্য শুধু আপনারা বলছেন মানে এরকম যাতে বোঝাচ্ছে যে সরকার বলে কর্মচারীদের পক্ষে নেই। বারবার একটা কথা বলছেন নিয়মিত কর্ম, আমরা বলেছি, আমি এটা ব্যাখ্যা করতে চাই। নিয়মিত কর্মের সম্পর্কে আমরা বলেছি গতবার টোটাল যা আছে 18,000 কত কর্মচারী আপনাদের বিভিন্ন অর্থনৈতিক অনুমোদনের কারণে তাদের আজকে আমরা এগুলো চাপ দিতে পারতাম। যে কর্মচারী আজকে অনিয়মিত আছে তারা আজকে জেনে নিচ্ছে, যদি আপনাদের নিয়ম মানতাম না তাহলে 18,000 উপরে এই কর্মচারীকে আজকে ছাড়াই করতে হতো, আমরা সবাই করিনি, তাদের বেতন বাড়িয়ে তাদের রেখেছি। সুতরাং যেটা করা যাবে সেটা বলেছি যে 16-17 জন কর্মচারী অনিয়মিত আছে আমাদের অর্থ রেকর্ড অনুযায়ী, আমরা তাদেরকে খুব সহজে আমরা ভাবছি। আজকে 10,000 টাকা যদি কর্মচারী আমরা করি তাহলে তাদের বেতন অনুযায়ী প্রায় 26,000 টাকা হবে। সুতরাং অপেক্ষা করুন, দেখতে থাকুন, অধৈর্য আপনার হবে না। আপনাদের অধৈর্যতে গেলে কর্মচারীরা মনে করবে যে বলে আমরা কিছু করছি না। মাননীয় গভর্নর মহাশয়, আপনি প্রত্যেকটা সভাতেই বলেন, ধন্যবাদ আপনাকে। এবং আমরা যে সরকারের পক্ষে আছি সেটা আপনার আজকে আপনার কথাতে আমরা তাদের উদ্দেশ্যে বলতে পারি। ধন্যবাদ। এই সভা আজ বেলা 2:15 মুলতবি থাকে। অসম্ভব বেশি এইভাবে অ্যাসেম্বলিতে কথা বলতে